পুরুষালী হাতের পরপর দুটো থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে ঋতু। সে বিশ্বাস করতে পারছে না এই ভরা সন্ধ্যাবেলা শক্তপোক্ত হাতের থাপ্পড় হজম করতে হবে। রাগে অপমানে তার হাতও কাঁপছে। তার সামনে নিজের দম্ভ গর্জিও বজায় রেখে শটান হয়ে দাঁড়িয়ে আছে সম্রাট চৌধুরী। রাগে ফুঁসছে, আবার হুঙ্কার ছেড়ে বলল, তোকে সাবধান করেছিলাম না তুই আমার কথার বাহিরে যাবি না? করি নাই? এক কথা দুবার কেন বলতে হয়? হ্যাঁ? ঋতু নিজেও দমে না গিয়ে কড়া গলায় বলল, তুমি আমার গায়ে হাত দিলে, তোমারই বা আমার কথা বুঝতে কেন সমস্যা হয়? এক কথা তোমাকে কেন দুবার বলতে হয়? আমি তোমাকে বারবার বলেছি তুমি আমাকে মারবে না, আমার গায়ে হাত তুলবে না, তারপরও কেন আমার গায়ে হাত তুললে? বলেই পায়ের কাছে থাকা ফুলের টবে লাথি মেরে ঋতুর রাগে ফোঁস করতে লাগলো। সম্রাট এবার ভুরু কুঁচকে ফেললো ঋতুর রাগ দেখে। আমার রাগের উপর রাগ দেখাচ্ছিস? আমার এত কাজ ফেলে তোর নিরাপত্তার কথা ভেবে তোর বাসায় ছুটে এসেছি। তুই ভালো করেই জানিস সিকিউরিটি গার্ড ছুটিতে গেছে, আজ বাড়িতে একটা গার্ডও নেই। তুই ভালো করেই জানিস আমাদের শত্রুর অভাব নেই, তারপরও তুই আম্মার সাথে বিয়ে বাড়িতে কেন গেলি না? জিদ করে কেন বাসায় থাকলি? তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? বলেই রুম থেকে বের হয়ে গেল। ঋতু বুঝতে পারলো সম্রাট হঠাৎ কেন এত উত্তেজিত হয়েছে। তার মধ্যে কিছুটা অনুশোচনা জন্মালো। রুমের বাইরে এসে খাবার টেবিলের উপর থেকে জগটা হাতে নিয়ে একটা গ্লাসে পানি ঢাললো। চেয়ারে বসে ঢকঢক করে পানিটা খেলো। সম্রাট চৌধুরীর রাগ কিছুটা কমলো। ঋতু বেডরুম থেকে বের হয়ে সম্রাটের পাশে দাঁড়ালো। সম্রাট মাথা ঠান্ডা করে বলল, তুই জানিস না আমাদের কি পরিস্থিতি? শত্রুর অভাব নেই আমাদের। আমি বারবার তোকে ফোন করে বলা সত্ত্বেও তবু তুই বাসায় একা থাকলি। যদি কিছু হয়ে যেত? তুমি এমন কেন? তুমি বরং শত্রুর মতো ব্যবহার করো সব সময়। সবার সাথে যদি বিয়ে বাড়িতে যেতি তাহলে আর এই থাপ্পড় পড়তো না। আমি দুবার ফোন দিলাম, কল রিসিভ করলি না। একা একা কোন কাজের জন্য বাসায় থেকেছিস আমাকে বুঝিয়ে বল। ঋতু কিছু বলতে যাবে এমন সময় বাইরে বিকট শব্দে গুলির আওয়াজ ভেসে আসলো। সম্রাট চমকে উঠে দাঁড়ালো। ঋতু পেছন থেকে শক্ত করে সম্রাটকে জড়িয়ে ধরলো। ভয়ে কাঁপতে কাঁপতে কান্না শুরু করলো। সম্রাট চোখ বড় বড় করে চতুর্দিকে তাকালো। কোমর থেকে পিস্তলটা বের করলো। ঋতুর কান্না দেখে ধমক দিয়ে বলল, একদম চুপ কর, কোনো কান্না করবি না। আজ তোর কারণেই হয়তো সমস্যায় পড়তে যাচ্ছি। আমি দরজার সামনে যাচ্ছি, তুই বেডরুমের ভেতরে যা। ঋতু কান্না করতে করতে বলল, আমার ভয় করছে, আমি বেডরুমের ভেতরে যেতে পারবো না, আমি তোমার সাথে থাকবো। বাইরে তখনও দুরাউন্ড গুলির আওয়াজ ভেসে আসলো। ঋতু আরো জোরে শক্ত করে সম্রাটকে জড়িয়ে ধরলো। সম্রাট আরো জোরে ধমক দিয়ে বলল, এখন ন্যাকামি করিস না, তুই বেডরুমে যা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, আমি তোমার সাথে যাব। আচ্ছা ঠিক আছে, আয়। সম্রাট ঋতুকে নিয়ে মেইন দরজার দিকে পা বাড়ালো। পিস্তল হাতে আস্তে আস্তে দরজার সামনে এসে দরজার হোল দিয়ে বাহিরে তাকাতেই সম্রাট দেখতে পেল বাহিরে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে সিমরান খান ও তার বাবা আজিজ খান। তাদের চোখে মুখে প্রচন্ড ক্ষোভ। ঋতু পেছন থেকে ধাক্কা দিয়ে বলল, কে কে এসেছে? আমার শত্রু আজিজ খান ও তার মেয়ে সিমরান। ঋতু নামগুলো শুনে চমকে উঠল। সম্রাট হাত বাড়িয়ে দরজা খুলে বাহিরে যেতে চাইছে। ঋতু সম্রাটকে টান দিয়ে দাঁড় করিয়ে বলল, কি সমস্যা তোমার? তুমি বাহিরে কেন যাচ্ছ? ওদের সাথে বোঝাপড়াটা করে আসতে। এখন বোঝাপড়ার দরকার নেই, তুমি যেতে পারবে না। আমাকে বাধা দিও না, ওদের শেষটা আমাকে দেখতে হবে। তোমাকে কিছুই দেখতে হবে না, তুমি পুলিশকে ফোন দাও। তুই আমাকে বাধা দিচ্ছিস কেন? তুই তো আমার কথা শুনিস না। তুই যদি আমার কথা শুনতি তাহলে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হতো না। ওরা হয়তো খবর পেয়েছে তুই একা বাসায় আছিস। তুই তো অবাক হয়ে বলল, তোমার শত্রু আমাকে কেন মারতে চাইবে? এর কারণ বলার সময় এখন নয়। ওরা বারবার ফায়ারিং করছে, কলিং বেল টিপছে। ওদের মুখোমুখি হয়ে শেষ খেলাটা আমাকে খেলতে হবে। আমি তোমাকে যেতে দিব না। কেন তুই আমাকে বাধা দিচ্ছিস? কারণ আমি তোমাকে ভালোবাসি। কথাটি শোনা মাত্র সম্রাট চমকে উঠল। মুচকি হেসে ঋতুকে জড়িয়ে ধরে বলল, আমিও তোকে ভালোবাসি, আর তোকে ভালোবাসার কারণেই ওদের কাছে আমি আজ শত্রুতে পরিণত হয়েছি। সত্যি তুমি আমাকে ভালোবাসো? অনেক ভালোবাসি তোকে। ঠিক বুঝতে পারছিস না আমি কেন তোর সাথে রাগ দেখাই? হ্যাঁ এখন বুঝতে পারছি, কিন্তু এটা বুঝতে পারছি না সিমরান ও তার বাবার সাথে তোমার সমস্যা কি? কি সমস্যা শুনবে? তাহলে শোনো। সিমরান এক প্রকার জোর করেই সম্রাটকে কিস করতে যাবে। এমন সময় সম্রাট ধাক্কা দিয়ে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, গেট আউট। এই মুহূর্তে আমার অফিস কক্ষ থেকে বের হয়ে যাও। সিমরান মুচকি হেসে বলল, আই লাইক ইট। তোমার উত্তেজিত হওয়া, রাগ করে কথা বলা আমার ভীষণ ভালো লেগেছে। আমি ফুটন্ত ফুল, আমার পিছে কত শত ভ্রমর গুনগুন করে, আর আমি তোমার মতো ভ্রমরের পেছনে ঘুরঘুর করি। কিন্তু তুমি আমাকে যে পাত্তা দাও না সেটাও আমার ভীষণ ভালো লাগে। কারণ কি জানো, তুমি একটা ভালো ছেলে। ভালো ছেলে বলেই তোমার সব অপমান সহ্য করেও তোমাকে ভালোবাসি। হ্যার মতো তোমার কাছে ছুটে আসি। আর আমি তোমাকে বারবার বলি আমার অফিসে তুমি আসবে না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আচ্ছা আমি বুঝতে পারছি না আমার সমস্যাটা কোথায়। তোমার সমস্যাটা তুমি বুঝতে পারছো না? তুমি দেখতে পাচ্ছ না আমি তোমাকে বারবার এড়িয়ে চলার চেষ্টা করছি? অবশ্যই একটা কারণ আছে, আর কারণটা হলো আমি একটা মেয়েকে ভালোবাসি। সিমরান চমকে উঠে বলল, কি বললে? তুমি একটা মেয়েকে ভালোবাসো? তাই ভাগ্যবতী মেয়েটা কে? এই মেয়েটা কে সেটা জেনে তোমার প্রয়োজন নেই। তুমি এখন দয়া করে আমার অফিস থেকে আসতে পারো, তা না হলে আমি সিকিউরিটি গার্ডকে ডাকতে বাধ্য হব। সিমরান আর কোনো কথা বলল না। কিছু সময় সম্রাটের দিকে তাকিয়ে চুপচাপ অফিস কক্ষ থেকে বের হয়ে গেল। আজিজ খান ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে। এমন সময় সিমরান কান্না করতে করতে প্রবেশ করতেই আজিজ খান মেয়ের কান্না দেখে চমকে উঠে দাঁড়িয়ে গেল। সিমরানকে জড়িয়ে ধরে বলল, তোর কি হয়েছে মা? তুই কেন কান্না করছিস? আব্বু
তুমি যত তাড়াতাড়ি পারো সম্রাটের সাথে আমার বিয়ের আয়োজন করো। আমি তোর বিয়ের আয়োজন করব, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তুই কান্না কেন করছিস? সম্রাট আজও ওর অফিস থেকে আমাকে অপমান করে বের করে দিয়েছে। সম্রাটের এত বড় সাহস আমার মেয়েকে অপমান করে। ওর কোম্পানি, ব্যবসা বাণিজ্য, ওর পরিবারকে ওদের শত্রুর হাত থেকে আমি রক্ষা করছি, আর ও কিনা আমার মেয়েকে কষ্ট দেয়। আব্বু, সম্রাট আমার কলিজাটা আজকে ছিদ্র করে ফেলেছে। ও নাকি আমাকে ভালোবাসে না, ও নাকি অন্য কোনো মেয়েকে ভালোবাসে। আমি জানতে চাই ওই মেয়েটিকে। আমি ওই মেয়েকেই পৃথিবীর বুক থেকে চিরতরে শেষ করে দিব। আজিজ খানের মেয়েকেই সম্রাট বিয়ে করবে, এটাই আমার শেষ কথা। আর ওই মেয়ে কে সেটা আমাকে জানতে হবে। তুই আর কান্না করিস না, আমি ওর বাসায় যাচ্ছি। বলেই আজিজ খান বাসা থেকে বের হয়ে গেল। আপনাদের মধ্যে তো কৃতজ্ঞতা বলে কোনো শব্দই নেই। আমি যদি না থাকতাম এই শহরে আপনাদের টিকে থাকাটা কষ্ট হতো। আপনাদের আপনজনরাই আপনাদের শত্রু, আর সেই শত্রুকে আমি মোকাবেলা করে আপনাদের ভালো রেখেছি। আর আপনার ছেলে আমার মেয়েকে বারবার অপমান করে। রাহেলা বেগম বলল, সম্রাট ভাইজান কি বলছেন? তুমি সিমরানকে অপমান করেছো? সম্রাট কোনো কথা বলল না, চুপ করে দাঁড়িয়ে আছে। আজিজ খান বলল, ওর চুপ থাকাই প্রমাণ করে ও অপরাধী। এই শেষবারের মতো ওকে ক্ষমা করে দিলাম, আর এক সপ্তাহের মধ্যে আমি সিমরানকে সম্রাটের হাতে তুলে দিতে চাই। সম্রাট বলল, অসম্ভব, আমি সিমরানকে বিয়ে করতে পারবো না। রাহেলা বেগম বলল, তুই সত্যি বলছিস? তোর মাথা কি ঠিক আছে? ওর মাথা ঠিক নেই, ও একটা মেয়েকে ভালোবাসে। সেই মেয়েটা কে আমি জানতে চাই। সেই মেয়েটাকে সেটা আপনার জানার প্রয়োজন নেই। আপনি এবার আসতে পারেন, আর আজকের পর থেকে আমাদেরকে আপনার সহযোগিতা করতে হবে না। তুমি আমাকে অপমান করলে আমি চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো। যেদিন আমি জানতে পারবো তুমি কোন মেয়েকে ভালোবাসো, সেদিন ওই মেয়েকে আমি নিজ হাতে কবর দিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো। বলেই আজিজ খান বাসা থেকে বের হয়ে গেল। রাহেলা বেগম ভয় পেয়ে বলল, এখন কি হবে আম্মা? কিছুই হবে না, তুমি ভয় পেও না। এবার বুঝলে কি সমস্যা? আর এই সমস্যাটার এক্ষুনি শেষ করতে হবে, তাই ওদের মুখোমুখি আমায় হতে হবে। তুমি ওদের সামনে যাবে না, আমি পুলিশকে ফোন করছি। বাসার বাহির থেকে তখনও আজিজ খান ও সিমরান দরজা ধাক্কা দিচ্ছে, বারবার ফাঁকা গুলি ছুটছে। সম্রাট দরজা খুলতে চাইছে, কিন্তু ঋতু দরজা খুলতে দিচ্ছে না। সম্রাটের কাছে অনুনয় বিনয় করে বলছে ওদের সামনে না যাওয়ার জন্য, কিন্তু সম্রাট শুনতে চাইছে না। ঋতু শক্ত করে সম্রাটকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি জানি তুমি আমার কাছে ছুটে আসবে যখন তুমি শুনবে আমি একা বাসায় আছি। তাই তো আমি বিয়েতে যাইনি, কিন্তু আমি ভাবতে পারিনি তুমি আমাকে ভালোবাসো। আমি আমার ভালোবাসা হারাতে পারবো না। তুমি পুলিশকে ফোন করো, ওদের সাথে ঝামেলা করে লাভ নেই। সম্রাট শান্ত হয়ে গেল, পকেট থেকে মোবাইল বের করে 999-এ কল দিল। প্রিয় ভিউয়ার্স, এখন কি হবে সেটা হয়তো আপনারা ভাবছেন। বাইরে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে বাবা আর মেয়ে, আর ভেতরে সম্রাট ও ঋতু। কোনো অঘটন কি ঘটবে, নাকি পুলিশ সময় মতো চলে আসবে? রহস্য রেখে চলে যাচ্ছি। দ্বিতীয় পর্বে বাকি গল্প দেখতে চাইলে মন্তব্য করুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু। ধন্যবাদ।